কি নাম বলে দিচ্ছি আরেকবার, জলবিভব সম্পর্কে একটু আগে বলে দিই, না হলে জিনিসটা ক্লিয়ার হবে না। জলবিভব জিনিসটা কি না, একটা যদি বিশুদ্ধ জল থাকে, সেই বিশুদ্ধ জলের মধ্যে যে জলবিভব থাকবে সেটাকে জলবিভবকে মোটামুটি সাই দ্বারা প্রকাশ করা হয়। আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম, তাই ঝট করে বলে দিচ্ছি। বিশুদ্ধ জলে সাই দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা হচ্ছে জলের সাথে ধর চিনি মেশানো আছে, মানে দ্রবণ তৈরি করা হয়েছে, দ্রাব প্লাস দ্রাবক তৈরি করা হয়েছে। আমি বলে দিচ্ছি, ওটাই বলছি। তাহলে এটা হচ্ছে এটারও ধরলাম আমি, এটা ধরলাম সাই এ, এটা ধরলাম সাই বি, ঠিক আছে। এখন তুই আমাকে বল যে বিশুদ্ধ জলের ক্ষেত্রে সাইয়ের পরিমাণ বেশি না এর ক্ষেত্রে বেশি হবে? বিশুদ্ধ জলের বেশি হবে, কারণ এটা তো অবিশুদ্ধ হচ্ছে। যেমন হচ্ছে লোহা যদি একদম প্রাকৃতিক লোহা হয়, তাহলে প্রাকৃতিক লোহা হলে কি হচ্ছে না, সেটাতে মরচে পড়ে না, কিন্তু তার সাথে অশুদ্ধ যদি মিশে যায় তাহলে সেটাতে কিন্তু মরচে পড়ে যায়। ঠিক একই রকমভাবে তাহলে এর ক্ষেত্রে জলবিভবের মান বেশি, এর ক্ষেত্রে জলবিভবের মান কম। এখন এই জলবিভবের মানের পার্থক্য যেটা হয় সেটা, তাহলে যদি আমরা বলি জলবিভবের পার্থক্য মানে ডেল্টা সাই যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? ডেল্টা এ মাইনাস ডেল্টা বি হবে তো। এখন প্রশ্ন হচ্ছে, বিশুদ্ধ জলের এই জলবিভব সবসময় হয় 0, ঠিক আছে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে এর মান হয় 0। তাহলে এই দ্রবণের তাহলে মান আমি বললাম এর থেকে কম হয়, কম হবে, তাহলে এর মান সবসময় মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? এখন জলবিভব প্রকাশ করব কি করে? এই দুটো যদি আমরা জানি, যে এর মান যদি জানি, তাহলে পার্থক্যটা করে দিলাম। এরপর ধর ওইরকমভাবে বার করতে দেয়নি, আমাকে বলেছে কোনো একটি দ্রবণের, একটা দ্রবণ দিয়েছে, তার সাইয়ের মান বের করা। তখন তার সূত্র হচ্ছে সাই মানে ডেল্টা সাই সমান সাই এম সাই এস আর সাই পি। এখন ডেল্টা মানে কি, খুব কম পরিমাণ পরিবর্তন বা চেঞ্জকে বোঝানো হয়। তুই ডেল্টা দিতেও পারিস, নাও দিতে পারিস, আমি হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। তো সাই এম এটা হচ্ছে ম্যাট্রিক্স বিভব। তো ম্যাট্রিক্স বিভব বেশিরভাগ ক্ষেত্রে ঋণাত্মক হয় এবং এর মান খুব কম হয়, সেই জন্য এটাকে আমরা টেন্স টু 0 ধরি, তাই এটাকে আমরা ধরবো না। তাহলে পড়ে রইল কি সাই এস এবং সাই এমটা মানে কি বলে দিই। এমটা হচ্ছে ম্যাট্রিক্স বিভব, ম্যাট্রিক্সের অঙ্ক করেছিস না, ওই ম্যাট্রিক্স বিভব কিভাবে আসে না, কোনো বস্তু পৃষ্ঠ, আচ্ছা করিসনি, করবি, পৃষ্ঠতলে কোনো বস্তুর পৃষ্ঠতলে যে অণু শোষণ করে রাখে যে জিনিসটা, হ্যাঁ সেই ওটা তো আত্মহুতি, ওই আত্মহুতির মতো একটা জিনিস, ইনভাইব্রেশনের মতনই একটা জিনিস, সেটা তখন ম্যাট্রিক্স বিভব বলে সেটা, ঠিক আছে। তো ওটাকে নগণ্য ধরলাম। তাহলে বাকি পড়ে রইল কি সাই এস অ্যান্ড সাই পি। পি মানে প্রেসার থেকে এসেছে, বুঝতে পারছিস? তাহলে এটা একটা চাপ হচ্ছে, সেই চাপটাকে কি বলবো? রসস্ফীতিজনিত চাপ। একটু আগে যেটা বললাম যে ভেতরে মানে কোনো একটা কোষ, তার মধ্যে এই জলবিভবের পার্থক্য থাকার কারণে বাইরের থেকে ভেতরের দিকে জল ঢুকছে, তাহলে সেই সেলের ভেতরে রসস্ফীতি হচ্ছে এবং তার চাপ দিচ্ছে, সেইটা হচ্ছে এই সাই পি। আর তাহলে স্যার সাই এসটা কি? সাই এসটা হচ্ছে দ্রাবের চাপ বা অসমোটিক প্রেসার, অভিস্রবণ চাপ, যেটা একটু আগে বললাম, বোঝা গেল? অভিস্রবণ চাপ আমি বলে দিচ্ছি, সবই আবার বলে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে অভিস্রবণ চাপ, এইটুকু জেনে রাখ, মানে দ্রাবের চাপ, নট দ্রাবকের, দ্রাবের চাপ এই ক্ষেত্রে হয়। ওপিটা অসমোটিক প্রেসার থেকে এস দ্বারা প্রকাশ করা। এখন এই দুটোর সূত্র হচ্ছে যেটা বেরোবে সেটা হচ্ছে এটা, ঠিক আছে? বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আরেক রকম ভাবে যদি আমরা প্রকাশ করি জলবিভবকে, জলবিভব পরবর্তীকালে আমি কি বললাম, অভিস্রবণ বিভব দ্বারা প্রকাশ করা হয়, তখন তার মান বের করেছিলাম আমি সিআরটি দিয়ে, একটু আগেই বললাম, ঠিক আছে? মানে সিআরটির মানেটা কি করে বার করবো, এটাও একটা সূত্র। ডেল্টা সাইয়ের মানও বের করতে পারবো, সাই বলবো না এটাকে, তখন এটাকে অভিস্রবণ বিভব বলবো, ব্যাপারটা এক। সিআরটি কিভাবে বের করবো, আমি ধর জানি না সি, তোরা পড়েছিলি ফিজিক্সে পাই সমান সিআরটি, টার্মিনোলজি গুলো পড়িসনি? সার্বজনীন গ্যাস ধ্রুবক একটু পড়েছি, এই আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর মান কত? 0.082। টি হচ্ছে পরম উষ্ণতা বা চরম উষ্ণতা। পরম উষ্ণতা সবসময় মাইনাসে, মাইনাস 273, মাইনাস 273, হ্যাঁ মানে ওইটাই ধরা হয়। আর সিটা হচ্ছে মোলারিটি। মোলারিটি মানে ওই মূলের মধ্যে যেটা থাকে, সেই ফিজিক্সের ব্যাপার, আর ডিটেলিং আমি ওদিকে যাচ্ছি না, তাহলে ওটা নিয়ে পড়তে হবে।
মোলারিটি এই জিনিসগুলো আছে, কেমিস্ট্রিতে পড়বি তোরা, এখনো পড়িসনি, আছে। তাই সেই মোলারিটি, ঠিক আছে। এখন মোলারিটির মানও পজিটিভ, আর এর মানও পজিটিভ, কিন্তু টি এর মান নেগেটিভ, তাহলে আলটিমেটের মান কত আছে? নেগেটিভ। তাহলে নেগেটিভ সিআরটি হচ্ছে, তাহলে সবসময় এই জলবিভব বল বা অভিস্রবণ বলের মান নেগেটিভে আসবে। এদিক দিয়ে প্রমাণ করলে এটা চলে এলো, এদিক দিয়ে এলে আমি কি বললাম, স্বাভাবিক অবস্থায় 0 থাকে, দ্রবণের ক্ষেত্রে কম হয়, মানে নেগেটিভ হয়, তো এদিক দিয়েও প্রমাণ হয়ে গেল। তাহলে দেখ দুদিক দিয়েই আমি আবিষ্কার করে দিলাম যে দুদিক থেকেই আমি কিন্তু ঠিক বলেছি, কোনো ভুল বলিনি। একটা অঙ্ক দিক দিয়ে বার করলাম, একটা থিওরিটিক্যাল পার্ট দিয়ে বার করলাম, এটা বোঝা সহজ রাদার দেন এটা। বায়োলজি বেশিরভাগই এরকম একটু ক্রিটিক্যাল, অঙ্ক দেওয়া থাকে না, কিন্তু এক্ষেত্রে কিন্তু আছে, সেই জন্য জায়গাটা খুব ইন্টারেস্টিং, সেই জন্য আরেকবার করে বলে দেওয়া হলো। এই হচ্ছে মেন ব্যাপার। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে অভিস্রবণ কাকে বলে। এতক্ষণ ধরে এইটুকুই বলেছিলাম, আর বেশি কিছু বলিনি। এরপরে আসছি অভিস্রবণ কাকে বলে। অভিস্রবণ কাকে বলে তো আর নতুন করে বলার কিছু নেই, যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যদি যায় তাকে আমরা বলবো অভিস্রবণ, ঠিক আছে। অভিস্রবণ কে যায় সেটা আমাকে বলতে হবে না, দ্রাবণ আর দ্রাবক কোনটা যায়? কে যায়? দ্রাবক যায়। দ্রাবর কোনো গল্পই নেই, দ্রাবণের কথাই বলি। তাহলে আমি বলেছিলাম ওই রেচনে, আর নতুন করে বলছি না, যে অভিস্রবণে দ্রাবকটা যাচ্ছে, তাহলে দ্রাবকটা কিন্তু বেসিক্যালি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে, কিন্তু এদিকে জলটা বেশি আছে, দ্রাবকটা বেশি আছে, এদিকে কম আছে, তাহলে বেশির থেকে কমের দিকেই যাচ্ছে জলটা, কিন্তু ঘনত্বটা কি হচ্ছে? ঘনত্বটা কম থেকে বেশির দিকে যাচ্ছে ঘনত্বটা, ঠিক আছে। এটা হচ্ছে অভিস্রবণ। এখন অভিস্রবণের প্রকারভেদ, অভিস্রবণকে ফার্স্টে বলবো অন্ত অভিস্রবণ। আর অন্ত অভিস্রবণ কি না, কোনো একটা সেল তার ঘনত্ব ধরলাম 5, তাকে যে একটা মিডিয়ামে রাখছি তার ঘনত্ব ধরলাম 3, তাহলে এখন কোন দিক থেকে কোন দিকে জল ঢুকবে? এদিকে ঢুকছে, তাহলে কি অন্ত মানে ভেতর দিকে জল ঢুকছে, তাকে আমরা বলবো অন্ত অভিস্রবণ। ঠিক একই রকম 2 নম্বর আমরা বলবো বহি অভিস্রবণ, কিচ্ছু না, তার মানে কি, ধর এটা 9 এটা 5, তার মানে ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে গেল, তাহলে এটা কি হচ্ছে? বহি অভিস্রবণ। আরেকটা আছে বিপরীত অভিস্রবণ, মানে অভিস্রবণ মানে কি, ঘনত্ব বেশি থেকে কম ঘনত্বের দিকে যাবে, এটাতে কিন্তু এটিপি লাগে না, কোনো শক্তির খরচ হয় না, অটোমেটিক ভাবে হয়। জোর করে উল্টো দিকে নিয়ে যাবো, মানে ধর পাহাড় থেকে একটা বরফের চাইকে গড়িয়ে দিলাম বা পাথরকে গড়িয়ে দিলাম, সে গড়তে গড়তে অটোমেটিক নিয়মে আসবে, কিন্তু আমাকে যদি নিচ থেকে উপর দিকে ঠেলতে হয় তাহলে অনেক বেশি শক্তি দিতে হবে, এটিপি লাগবে, তাহলে এটা বিপরীত প্রক্রিয়া, তাকে বলবো আমরা বিপরীত অভিস্রবণ। আর একটা ভাগ আছে তাকে বলবো বিপরীত অভিস্রবণ, জাস্ট বিপরীত টু দা অসমোসিস, ঠিক আছে। এখন বিপরীত অভিস্রবণ কোথায় কাজে লাগে? যে ওয়াটার ফিল্ট্রেশন, মানে আমরা যে পিউরিফায়ার থাকে না অনেকের বাড়িতে, ওইখানে হচ্ছে শক্তি প্রয়োগ করে, জোর করে বাইরের থেকে শক্তি প্রয়োগ করে, ইচ্ছে করে আমাদের ঠিক উল্টো করে, মানে এই অভিস্রবণের উল্টো প্রসেসটাকে কাজে লাগিয়ে আমরা জলটাকে পরিশুদ্ধ করি, এটা হচ্ছে উদাহরণ, ঠিক আছে। এটা হলো অভিস্রবণের প্রকারভেদ। নাও কামিং টু দ্য পয়েন্ট, যে অভিস্রবণের নিশ্চয়ই একটা অর্ধবৃত্ত পর্দা দ্বারা ভাগ করা থাকে, তবেই তো অভিস্রবণ হয়। পর্দা অনেক ধরনের হয়, সেই পর্দাগুলো সম্পর্কে একটু জেনে। একটা হচ্ছে অভেদ্য পর্দা, মানে যার মধ্যে দিয়ে কিছুই, সেল ওয়াল অভেদ্য নয়, সেল ওয়াল অবশ্যই ভেদ্য। অভেদ্য হচ্ছে প্লাস্টিক, প্লাস্টিকে কিছুতে কিছু যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে তার ভেদ্য পর্দা, যেমন হচ্ছে কোষপ্রচিত, যেটা তোরা বললি, সব কিছুই চলে যাবে। আর একটা হচ্ছে অর্ধভেদ্য বা সেমি পারমিয়েবল, ঠিক আছে। পারমিয়েবল, পারমিয়েবল পারমিট করছে, পারমিয়েবল মানে যেতে সাহায্য করছে, ভেদ্যতা আছে, ঠিক আছে। পারমিয়েবল মানে ভেদ্য, ঠিক আছে। সে অর্ধভেদ্য, তাহলে উদাহরণ কি হচ্ছে, এইমাত্র বললাম মাছের পটকা বা তোর ডিমের খোলকটা, প্লাজমা পর্দা। তো এরপরে 4 নম্বরে আসছে না, আমাদের প্লাজমা পর্দাটা বেসিক্যালি হচ্ছে, বেসিক্যালি আমাদের প্লাজমা পর্দাটা হচ্ছে প্রভেদ ভেদ্য পর্দা, মানে যেগুলো আমার প্রয়োজন আমি সেগুলোকে ঢোকাবো, যেগুলোকে আমার প্রয়োজন নেই সেগুলোকে ঢোকাবো, আমার পছন্দ মতো কাজ করবো। অর্ধবেদ্য টাইপই বলা যায়, কিন্তু নয় বেসিক্যালি, মানে এটা যে খামখেয়ালি আছে। অর্ধবেদ্যটা কি? অর্ধবেদ্য শুধুমাত্র দ্রাবকের অণু চলাচল করতে দেবে, দ্রাবককে চলাচল করতে দেবে না। আর প্রভেদক ভেদ্যটা কি? ইচ্ছে মতো কাজ করবে, প্রভেদক ভেদ্যটা নিজের মতো করে যা খুশি করতে পারে নিজের প্রয়োজন অনুযায়ী। এখন আমরা আসবো, এগুলো জানিস তোরা, তবু জাস্ট একটু করে বলে দেবো। অভেদ্য পর্দাটা উদাহরণ কি হবে? অভেদ্য তো প্লাস্টিক, রবার এখানে লিখেছে, রবারের পর্দা তোদের বই, প্লাস্টিক দিতে পারিস যা খুশি। এবার হচ্ছে দ্রবণের প্রক্রিয়া,
হ্যাঁ ওই রাবার যদি প্রাকৃতিক রাবার হয় তাহলে অবশ্যই প্রাকৃতিক রাবার একটা সেল। তাহলে অবৈধ তো হবে না, ওটা একটা ব্যাপার আছে, আমি তোকে পরে বলছি, আগে ওটা আছে। তো এটা কি হচ্ছে না, এটা হচ্ছে সমসারক দ্রবণ। যেটা দ্রবণের ভাগগুলো বলছি আমি। প্রথমে আসছি সমসারক। বই আছে এগুলো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, সব আছে, পড়তে থাকবে। সমসারক, সমসারক মানে সমান, কথাটা পাচ্ছিস? সমসারক মানে সমান পাচ্ছিস। তাহলে একটা অর্ধবৃত্ত পর্দা দ্বারা যদি দুটো দ্রবণকে ভাগ করা যায়, দ্রবণ এ দ্রবণ বি, এরও যদি ঘনত্ব 5 হয়, এরও যদি ঘনত্ব 5 হয়, তাহলে এক্ষেত্রে কি অভিস্রবণ হবে? হবে না অভিস্রবণ। ঠিক একই, তাহলে একে কি বলবো? সমসারক দ্রবণ। তাহলে আরেকটা কি আছে? লঘু সারক, আর একটা হচ্ছে অতিসারক। লঘু সারককে কি বলবে? হাইপোটনিক দ্রবণ। আর অতিসারককে কি বলবো? হাইপারটনিক। ঠিক আছে, তাহলে এইটা ধর 3, এটা ধর 5, তাহলে এর সাপেক্ষে এইটা মানে এইটা কি লঘু সারক, কিন্তু এর সাপেক্ষে এটা অতিসারক। তাহলে সমসারক, লঘু সারক এবং অতিসারক, এই 3 ধরনের ভাগ হয়ে গেল। আমি জাস্ট শর্টে বেরিয়ে যাচ্ছি, মানে জিনিসগুলো বুঝতে পারবি, তাই অত চাপ নাই। আর কোনখানটা তোরা কোনখানটা থেকে এসেছিলি মাত্র? প্লাজমোলাইসিসের আগের থেকে এসেছিলি না? আচ্ছা আমি পুরোটাই বলে দিই, আরেকবার ঝট করে বলে দিচ্ছি, কারণ আমাকে তো ভিডিওটা বানাতে হবে এমনিতে। তো এবার কি হচ্ছে না, আমাদের শরীরের মধ্যে এরপর কিছু টার্মিনোলজি সম্পর্কে আমরা জানবো। একটা কোষ আছে, সেই কোষের মধ্যে জল ঢুকছে, তাহলে কোষের মধ্যে তার যে রস আছে সেই রসটা বাড়ছে, মানে স্ফীতি হচ্ছে। তাকে তাহলে কি হচ্ছে, তার মধ্যে রসস্ফীতি চাপ যেটা, সেটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে রসস্ফীতি চাপকে ইংরেজিতে বলে টার্গার প্রেসার। কি বলে? টার্গার প্রেসার। প্রেসার। তো তাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? টিপি। তাহলে কোনো একটি সেলের মধ্যে জল বা রস ঢোকার কারণে যে চাপ সৃষ্টি হয় তাকে বলে রসস্ফীতি চাপ। এখন সেলটাতে তৈরি হলো, কিন্তু এই সেলটাতে তৈরি হওয়ার ফলে সেলটা কি চাপ এদিকে দিচ্ছে, বেরোতে চাইছে, কিন্তু কোষ প্রাচীর বেরোতে দিচ্ছে না, কোষ প্রাচীর তার উল্টো দিকে একটা চাপ দিচ্ছে। তাহলে কোষ প্রাচীরে দিচ্ছে কি? ওয়াল। তাহলে ওয়াল একটা চাপ দিচ্ছে, তাকে বলবো ওয়াল প্রেসার। তাহলে তাকে WP দ্বারা প্রকাশ করবো। এখন হচ্ছে যে কারণে কোনো এই যে দ্রবণ বাইরের থেকে বাইরে যে চাপের কারণে জলটা ঢুকছে তাকে আমরা বলবো অসমোসিস প্রেসার বা ওপি, অসমোটিক প্রেসার। ঠিক আছে, অসমোটিক প্রেসার তাকে বলবো। হ্যাঁ, অসমোটিক প্রেসারের সংখ্যাটা একটু পরে আমি বলে দিচ্ছি, আরো ক্লিয়ার হবে। শুধু এইটুকু জেনে রাখ, যে চাপের কারণে অভিস্রবণ চাপ, মানে যে চাপের কারণে এই যে ঢুকছে বাইরের থেকে, বাইরে যে চাপের কারণে ঢুকছে জলটা, সেই ধরনের ব্যাপারটা কোনো কোষে অভিস্রবণ চাপ বলছে তাকে। ঠিক আছে, তা কিন্তু নয়, আমি সংজ্ঞাটা বলছি। এরপরে আসছে বাইরের থেকে অসমোটিক প্রেসার কাজ করছে, ভেতরের মধ্যে জল ঢোকার ফলে টিপি কাজ করছে, মানে টার্গার প্রেসার কাজ করছে। এখন ওপি বেশি, টিপি কম, তাহলে কি হবে? জল ঢুকবে না জল বেরোবে? জল ঢুকবে, ভেতরের দিকে জল ঢুকবে। তাহলে ওপি মাইনাস টিপি সমান যেটা হচ্ছে সেইটা হচ্ছে জলটাকে টেনে ঢুকাচ্ছে, তাহলে সাকশন করছে। সাকশন মানে কি? শোষণ করছে বা চোষণ করছে, তাই তাকে আমরা বলবো চোষণ প্রেসার বা সাকশন প্রেসার সমান এসপি। ঠিক আছে, এতক্ষণে বোঝা গেল এসপি জিনিসটা কি? এখন আমরা আসছি ওপি মাইনাস টিপি সমান এসপি। এখন ওপি যদি বেশি হয়, টিপি যদি কম হয়, তখন এসপিটা আমরা পাচ্ছি। এখন প্রথমে ধর সাপোজ প্রথমে এই সেলটাতে জাস্ট একটা লঘু সারকে রেখেছি, কিছু হয়, তখন কি হবে? তখন ওপি একদম পুরো বেশি থাকবে, ধরলাম ওপি 100 আছে, এবং তখন টিপি মানে ভেতরে কিছু ঢোকেনি, তখন 0 আছে। তাহলে এটা ওপিটা ধীরে ধীরে কমতে থাকছে আর টিপিটা ধীরে ধীরে বাড়তে থাকছে। তাহলে ওপিটা 100 থেকে হতে হতে হয়ে গেল, সরি মানে ঘনত্ব বেশি, হ্যাঁ ধর এটা ওপিটা ধীরে ধীরে কমছে, যেহেতু বাইরে থেকে জল ঢুকছে 50 হলো, আর টিপিটাও ধীরে ধীরে বাড়তে বাড়তে 50 হয়ে যায়। এরকম হয় যে সেলটার মধ্যে মানে ওই অ্যামাউন্টের জলটা না ঢুকতে পারলাম না, 50 হতে পারলাম না, মানে অত টাকার ক্যাপাসিটি 50 হবে 40 হলো, তাহলে সেক্ষেত্রে কি? হ্যাঁ, সেক্ষেত্রে একটা পার্থক্য থাকবে, গ্রেডিয়েন্ট পার্থক্য সবসময় থাকবে, হতেই পারে গ্রেডিয়েন্ট পার্থক্য থাকবে। এখন এটা আমাকে কেন বলতে হচ্ছে? আমি একটা জিনিস বার করবো এটার থেকে, দেখ যদি সমান হয়ে যায়, কারণ এই পৃথিবীতে সবকিছু সাম্যাবস্থায় থাকতে চায়, তোর কাছে বেশি থাকলে তুই আমাকে দিয়ে দিবি, দিয়ে সমান করে দিতে, এও সবসময় করতে চাইবে, এ এনিকোস। তাহলে এ কমছে, এ বাড়ছে, দুটোই 50 হয়ে গেছে। তাহলে এখন ওপি মাইনাস টিপি সমান কত? 50 মাইনাস 50 0। তাহলে আমি এখানে লিখতে পারি ওপি মাইনাস টিপি সমান 0, লিখতে পারি।
তাহলে এসপি সমান এখানে তাহলে কি হয়ে গেল, এসপি সমান 0, মানে এখানে আর শোষণ চাপ বা শোষণ চাপ যেটা বলে সেটা আর থাকছে না, মানে ইনভিজিবল হবে। এখন এই সূত্রটার থেকে হ্যাঁ সাকসেশন প্রেসার, সাকসেশন প্রেসার সাক করছে, সাকসেশন মানে শোষণ করছে। তাহলে ওপি সমান এটাকে এদিকে যদি নিয়ে চলে যায় তাহলে কি হচ্ছে, প্লাস হয়ে যাবে, ওপি সমান টিপি হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে যখন ওপি সমান টিপি হয়ে গেল তখন কি আর বাইরের থেকে জল ঢুকবে, কারণ দুটোই 50-50 হয়ে গেল, কিছুতেই ঢুকবে না। তাহলে বাইরের থেকে যে নির্দিষ্ট চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় কোনো একটা সেলে, তাকে আমরা বলবো অভিস্রবণ চাপ। মানে একদম পিক ভ্যালু যেখানে যে মানে ধর 50 হয়নি, 49 অবধি কিন্তু আমি বলতে পারবো না ইয়ে হচ্ছে, কারণ তখন অভিস্রবণ ঘটছে। হ্যাঁ ঠিক যেই টাইমে 50 হয়ে গেল সেই আর কোনো দিকে জল ঢুকছে, তখন আর কোনো প্রেসার থাকছে না। তাহলে সেই যে বাইরের থেকে তাহলে কত চাপ প্রয়োগ করলাম, 50 চাপ প্রয়োগ করলাম, তবেই তো সেটা আর অভিস্রবণটা হচ্ছে না, ইকুয়াল হয়ে গেল। তাহলে বাইরের থেকে যে নির্দিষ্ট চাপ প্রয়োগ করলে আর অভিস্রবণ প্রক্রিয়া ঘটে না, তাকে আমরা বলবো অভিস্রবণ চাপ বা অসমতিক প্রেসার। সবাই ওখানেই ভুল করে, অভিস্রবণ চাপ যদি দিয়ে দেয় বলবে যে অভিস্রবণ যে চাপের প্রভাবে হয় তাকে বলবে অভিস্রবণ চাপ। যে নির্দিষ্ট চাপ বাইরের থেকে প্রয়োগ করলে অভিস্রবণ ক্রিয়া বন্ধ হয়ে যায় তাকে বলে অভিস্রবণ চাপ। তারপরে এটা দিয়ে দেখিয়ে দিতে হবে এই ক্যালকুলেশন, নাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না, বুঝে গেল? এই হচ্ছে ওপি আর টিপির মধ্যে পার্থক্য। এরপরে আমরা আসছি যে তাহলে এই সূত্রটা কিন্তু সব জায়গাতে লেগে যাবে। এরপরে আমরা আসছি প্লাজমোলাইসিস এবং ডিপ্লাজমোলাইসিস। এটা তো বললাম বোধহয়, তবু আরেকবার বলে নিই যখন ভিডিওটা করছি। এখন প্লাজমোলাইসিস এবং ডিপ্লাজমোলাইসিস জিনিসটা কি, শরীরের মধ্যে একটা সেলের মধ্যে প্লাজমা আছে। এখন সেলের ঘনত্ব ধরলাম আমি কম, মানে 5, এখন বাইরের ঘনত্ব বেশি, মানে একটা কোষকে যদি অতিসারক দ্রবণে রাখি তাহলে কোষ থেকে অভিস্রবণ প্রক্রিয়া জল বেরিয়ে যাচ্ছে, তাহলে সেই প্লাজমাটা কি হচ্ছে, সংকুচিত হচ্ছে এবং একটা কোণে গিয়ে পড়ে থাকছে, এর ফলে কোষটা সংকুচিত হচ্ছে। যে পদ্ধতিতে ঘটছে তাকে বলবো প্লাজমোলাইসিস। একই রকমভাবে যদি কোষের মধ্যে জল ঢোকে তাকে বলবো ডিপ্লাজমোলাইসিস। তাহলে এখন প্রশ্ন দিচ্ছে, একটি প্লাজমোলাইসিস সেলকে যদি আমরা লঘুসারক দ্রবণে রাখি, মানে ধর এর 5 ঘনত্ব তো, এর 3-এ রাখলাম, তাহলে কি হবে, উল্টো দিকে জলটা ঢুকবে, এদিক থেকে এদিকে জলটা ঢুকবে, তাহলে কি বাইরের থেকে ভেতরে জল ঢুকছে, তখন আবার তার পুরোনো অবস্থায় ফিরে আসবে, তাহলে তাকে বলে ডিপ্লাজমোলাইসিস। মানে প্লাজমোলাইসিসের ঠিক বিপরীত ঘটনাটা হচ্ছে ডিপ্লাজমোলাইসিস, সেলটা ফুলে যাবে। যেমন হ্যাঁ, এরপর হচ্ছে প্রাণীকোষ হলে ব্লাস্ট হয়ে যায়, কারণ প্রাণীকোষে থাকে কোষ পর্দা, ঠিক আছে। তাহলে বাইরের থেকে যখন ঢুকতে শুরু করে তখন একটা টাইম পরে সেটা ধপ করে ফেটে যায়, ঠিক আছে, আর খুলতে পারে না, ঠিক আছে। তাহলে সেটাকে বলছে কি আমরা, মানে প্রাণীকোষ হলে সেটা কিন্তু ফেটে যায়, ঠিক আছে। যেমন হচ্ছে আরবিসি, এখন আরবিসিকে যদি আমরা, আরবিসির ঘনত্ব হচ্ছে 0.9%, এখন হ্যাঁ, এখন যদি প্লেন জলের মধ্যে রাখি, হ্যাঁ খুবই কম। এখন আরবিসির মধ্যে জল যদি থাকে, এখন জলটা ঢুকছে আরবিসির মধ্যে, যদি জলে রাখি তাহলে জলের ঘনত্ব তো আরও কম, তাহলে জল থেকে আরবিসির মধ্যে ঢুকছে, তাহলে একটা টাইম পরে আরবিসিটা ফেটে যায়, তাহলে আরবিসি ফেটে যাওয়াকে বলে হিমোলাইসিস, ঠিক আছে। ওটা যে প্রক্রিয়া আরবিসি ধ্বংস হয় তাকে হিমোলাইসিস বলে। তাহলে এখন দেবে যে আরবিসিকে আমরা জলে রাখলাম, এবং যদি 0.9%-এর থেকে আপে কোনো লবণ জলে রাখি, তখন তাহলে কি হবে, আরবিসির থেকে জলটা বেরিয়ে এখানে চলে আসবে, কারণ আরবিসির তখন ঘনত্বটা কম, তাহলে সেটা হচ্ছে আরবিসি সংকুচিত হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ওটা প্লাজমোলাইসিস হচ্ছে, কুঞ্চিত হচ্ছে, প্লাজমোলাইসিস করছে। তাহলে এখন প্রশ্ন দিচ্ছে আরবিসিকে 0.5% NaCl দ্রবণে রাখলাম, কি হবে? একদম তাই, মানে 0.5% লবণ জল, মানে অনেকে ভুল করে দিয়ে চলে আসবে যে বেশি বলে, বেশি করে দিয়ে চলে আসবে, তুমিও বেশি করে দিয়ে 0 হয়ে গেলে আলটিমেট, সেটা কিন্তু হবে না। এই ঘনত্বটা কিন্তু সবসময় খেয়াল রাখবে, ওর জন্য আমার এই টাইমটা বলা, এই টাইমটা বলা, এই হচ্ছে মেন ব্যাপার। এবার বাড়িতে তোমরা সবাই দেখেছো যে একটা ওই কিশমিশের ঘনত্ব বেশি, তাকে জলের মধ্যে ডুবিয়ে রাখলাম, জলটা ঢুকে গেল, কিশমিশ ফুলে গেল। আর কিশমিশটা চুপসে থাকে কেন না, কিশমিশ থেকে জল বেরিয়ে গিয়েছে, ঠিক আছে, তাই কিশমিশটা শুরু হয়েছে। হ্যাঁ, কোষ
কোষ প্রাচীর থাকায় এখন হচ্ছে উদ্ভিদ কোষ। এখন প্রশ্ন দেবে একটা উদ্ভিদ কোষ লঘু স্মারক দ্রবণে রেখেছে, তাহলে উদ্ভিদ কোষের কি হবে? তার বিদারণ হবে না তার ফুলে যাবে? যাই হোক, কোনো যদি এক্সট্রা আরো 4-5টা অপশন থাকে, সবাই কিন্তু ভুল করে বিদারণটাই রাখ দিয়ে দেবে। কিন্তু আমি বারবার বলছি প্রাণী কোষ হলে বিদারিত হয়, কিন্তু উদ্ভিদ কোষ হলে উদ্ভিদ কোষের বাইরের দিকে, কোষ পর্দার বাইরের দিকে একটা এক্সট্রা প্রাচীর থাকে যার নাম হচ্ছে কোষ প্রাচীর। সেই কোষ প্রাচীরটা কিন্তু কিছুতেই তাকে ফাটতে দেয় না। আরবিসির বাইরে থাকে না কোষ প্রাচীর, তাই দুম করে ফেটে যায়, পাতলা। কিন্তু উদ্ভিদ কোষে যাই ঘটে যাক, শরীরের ভেতরে ঘটুক, ক্ষতিটা ভেতরে হচ্ছে, কিন্তু বাইরের থেকে সে কিছুতেই প্রকাশ করবে না। সেল তো নষ্ট হয়েই যাবে। এখন এই হচ্ছে মেন ব্যাপার। এরপরে তো বোধহয় ব্যাপন চাপ ঘাটতি, এগুলো তো সব বললাম যে কাকে বলে না বলে। এরপরে বাকি বলছে এইটুকুই হচ্ছে, তখন বোঝানো সেটা হচ্ছে ব্যাপন চাপ ঘাটতি। এখন ব্যাপন চাপ জিনিসটাও কিন্তু ভালো করে বুঝতে হবে, একই রকম আগের মতোই। ব্যাপন প্রক্রিয়া বেসিক্যালি যে মানে তোদের যদি সংজ্ঞা দেয় তাহলে বলবে যে চাপের প্রভাবের ফলে ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে ব্যাপন চাপ ঘাটতি। তাহলে স্যার আপনি এখানে অভিশ্রবণে কোথায় ব্যাপনটা পেলেন? প্রশ্ন তো আসছে, যা তা করছেন, ইয়ার কি পেয়েছেন? কিন্তু ভালো করে ভেবে দেখ, অভিশ্রবণটাও কিন্তু এক ধরনের ব্যাপন প্রক্রিয়া। বেশির থেকে কমের দিকে যাচ্ছে গল্পটা। একটা গল্প শুধু ঘুরিয়ে নাক দেখিয়েছে বলে তার নামটা দিয়েছে অভিশ্রবণ, বোঝা যাচ্ছে? এখন কি হচ্ছে, ঠিক একই রকম যদি কোনো একটা পার্টিকুলার দ্রবণ থাকে, সেই দ্রবণটা বিশুদ্ধ, সরি দ্রবণ বলছি না, মানে একটা বিশুদ্ধ কোনো ধর জল রয়েছে, ঠিক আছে, দ্রবণ, হ্যাঁ ঠিকই বলবো, তার মধ্যে যে ব্যাপন চাপ বা তার মধ্যে যে চাপটা থাকছে, সেই চাপটা অবভিয়াসলি জল প্লাস চিনি যদি হয়, তার চাপ অপেক্ষা কি হবে? কম না বেশি? বেশি হবে। এটা বেশি হবে, এটা বেশি, এটা কম, সে আগের মতোই ব্যাপার। এবং এর ফলে কি হয়, এর থেকে এদিকে জল যায়, বেশির থেকে কমে জল যায়, সাম্যাবস্থায় পৃথিবীতে সব কিছু হতে যায়, তো বেশির থেকে কমের দিকে জল যায়। এই যে জিনিসটা, সেটাকে বলে ব্যাপন চাপ ঘাটতি। ব্যাপন চাপ ঘাটতি যত বেশি হবে, তাহলে জল চিনির ওটার তো মানে ঘনত্ব বেশি হবে। হ্যাঁ, হলো তো বেশি, ঘনত্ব বেশি হোক না, চাপ নিয়ে কাজ আমার। ওর জন্যই তো অভিশ্রবণ প্রক্রিয়াতে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়, বোঝা যাচ্ছে? অভিশ্রবণে কম থেকে বেশি, অভিশ্রবণে কম থেকে বেশি, ব্যতিক্রম ঘটনা, বোঝা গেল? তাহলে বেশির থেকে কমের দিকে যাচ্ছে। এখন যত ঘনত্ব পার্থক্য হবে, তত বেশি পরিমাণ এই জলের এদিক ওদিক হওয়াটা হবে, ঠিক আছে? এই জিনিসটাকেই বলা হচ্ছে ব্যাপন চাপ ঘাটতি। এখন এই ব্যাপন চাপ ঘাটতিটা কার সাথে সম্পর্কিত দেখ, খুব ভালো করে বোঝার চেষ্টা কর। না, জলবিবাহ নয়, হ্যাঁ ওটা বলতে পারি, সেটাও আসছি আমি। যেটার কারণে বাইরের থেকে ভেতরের দিকে জল ঢুকেছিল উদ্ভিদ কোষে, সেটাকে কি বলেছিলাম? চোষণ চাপ বা সাকশন প্রেসার। এখানেও দেখ, এটার কারণে বেশির থেকে কমের দিকে, মানে বাইরের থেকে ভেতরের দিকে, বেশি থেকে কম মানে বেশি জলের থেকে কম জলের দিকে, মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে জল ঢুকছে, বোঝাতে পারছি? তাহলে এটাও সাকশন প্রেসারের মতোই, মানে জিনিসটা একই। তাহলে এটাকেও আমরা বলতে পারি, এটা সাকশন প্রেসারও আমি নাম দিতে পারি। এটাকেও ডিপিটিকে আমরা কি বলতে পারি? সাকশন প্রেসারও বলতে পারি। এখন তোদের সাকশন প্রেসার সমান কি করেছিলাম? ওপি মাইনাস টিপি। তাহলে এখন ডিপিডি সমানও আমি লিখতে পারি ওপি মাইনাস টিপি। বই কিন্তু নেই, এটা কিন্তু লিখে নেই ভালো করে, অঙ্ক আছে তোকে, হয়তো তুই এই সূত্রটা জানিস, ঠিক আছে, বইয়ে এটাও লেখা আছে যে এসপি সমান ডিপিডি, কিন্তু এই সূত্রটা কোথাও লিখে দেয়, সেটা তোদের মাথায় থাকবে না। এবার তোদের কোশ্চেন দিয়েছে কোনো একটা জায়গার বা কোনো একটা দ্রবণের ডিপিডি বা ব্যাপন চাপ ঘাটতি হলো XYZ বা কিছু একটা দেওয়া হয়েছে, তার টিপি দেওয়া আছে XYZ কিছু একটা দিয়েছে, তাহলে তার ওপি বের করা। তখন তোর আকাশ থেকে পড়ে বলবি যে তুই এই সূত্র পড়ি, কিন্তু কিছুই না, এসপি সমান ওপি মাইনাস টিপি মানে ওই সূত্রটাই ডিপিডিতে লাগছে, বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা আসছি, তাহলে বোঝা গেল যে ব্যাপন চাপ ঘাটতি জিনিসটা কি, এবং ব্যাপন চাপ ঘাটতিটাই হচ্ছে আমাদের এই কি এসপি, এটা সাকশন প্রেসার, ঠিক আছে? আগেই তো আমি তাহলে বলে দিয়েছি। এবার জলবিভব, এবারে হচ্ছে জলবিভবের সাহায্যে অভিশ্রবণ এর ব্যাখ্যা, মানে অভিশ্রবণটা জলবিভবের সাথে কিভাবে সম্পর্কিত। আগে তো জলবিভব পড়িয়েছি,
তো জলবিভবের সাথে অভিশ্রবণ কিভাবে সম্পর্কিত সেটা জাস্ট বোঝাবো, কিছুই না, বলে দিয়েছি আমি আগে সব। ওই আগে আগে তোকে একটা সূত্র বলেছিলাম, ওই জলবিভব সমান হচ্ছে সাই পি প্লাস সাই এস, হ্যাঁ, আর সাই এমটা বাদ গেছে, তাহলে সেইটা বদলেও হয়। আরেকটা বলেছিলাম সিআরটি দ্বারা হয়, তাহলে সিআরটি দ্বারা যখন আমি ক্যালকুলেশন করব সেই জলবিভবটাকে আমরা বলবো অভিশ্রবণ বিভব, কিচ্ছু না, ওটাও এক ধরনের জলবিভব, কিন্তু যদি আমরা সিআরটি দিয়ে ক্যালকুলেশনটা করি তখন তাকে কি বলবো আমরা, অভিশ্রবণ বিভব বা অভিশ্রবণের ব্যাখ্যা দেব। এবং এটা সবসময় ঋণাত্মক হবে, বিকজ টি হচ্ছে চরম উষ্ণতা বা পরম উষ্ণতা, সেই জন্য সেটা সবসময় নেগেটিভ হবে। ব্যাপনচাপ ঘাটতি যেটা বললাম, এই ব্যাপনচাপ ঘাটতি না সবসময় পজিটিভ মান আসে, ঠিক আছে। সিলেবাসে তো আর কিছু দেয়নি, তাই আমিও মাত্রা খাচ্ছি না, যে ব্যাপনচাপ ঘাটতির মান কি আছে, পজিটিভ, এটার মান সবসময় নেগেটিভ আসে, ঠিক আছে, এইটুকু জেনে রাখবো। আর ব্যাপনচাপ ঘাটতি এবং অভিশ্রবণ বিভব বা জলবিভবের পার্থক্যটা করে রাখবো, 2-4টে পয়েন্ট আছে, বইয়ে দেখবি, বুঝতে না পারলে তখন আমাকে বলি। এখন হচ্ছে অভিশ্রবণ বিভব, তাহলে কি হলো, এটাই অভিশ্রবণ বিভব, সেটা মাইনাস সিআরটি দ্বারা প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে ওপির মানও এটা দ্বারা প্রকাশ করা হয়, ওপি সমান মাইনাস সিআরটি, এটা আগে যেহেতু বলেছি, ঠিক আছে, ইন ডিটেল। পরে এখানে আরেকটা ছোট্ট অঙ্ক দেওয়া আছে, বলছে কোন পরিস্থিতিতে, অঙ্ক বলবো না, হ্যাঁ অঙ্ক করতে হবে তোদের, যে কোনো একটি কোষের জল শোষণ ক্ষমতা থাকে না, ঘুরিয়ে কোশ্চেন করেছে, কোন পরিস্থিতিতে, নিজেরাই ভাব হয়ে বল, একদম, তাহলে ওটা সূত্রটা লিখবি, ওটা ইকুয়াল টু এটা, তো এটা সমান হয়ে যাবে, হ্যাঁ যেটা দেখালাম সেটা লিখে বেরিয়ে যাবে, ঠিক আছে। সেরকম আরেকটা অঙ্ক দেওয়া আছে, যে একটি কোষের একটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে অভিশ্রবণ চাপ দেওয়া আছে, কি দেওয়া আছে, ওপিটা দেওয়া আছে, ক্লিয়ার। আর কি দিয়েছে, ব্যাপন চাপ ঘাটতি দেওয়া আছে, ডিপিডি দেওয়া আছে, আর কি জানতে চাইছে, তো টিপিটা জানতে চাইছে, সূত্রটা বসে দিলি পেরে যাবে, ব্যাস, আর কিছু বলার নেই এখান থেকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য এতক্ষণ না হয়নি এখন। এবার আসছি অভিশ্রবণের কিছু পরীক্ষা সম্পর্কে বলবো, কিছুই না, মুখে মুখে চলে যাবো। ওই যে বললাম যে মাছের পটকাটাকে নিবি, দিয়ে একটা ফানেলের তলায় বা একটা লম্বা চোঙের তলায় আটকে দিবি, দিয়ে চোঙটার মধ্যে জল ঢেলে দিবি, কিরকম জিনিসটা, হ্যাঁ এইরকম একটা নল আছে, এই নলের তলটা ফানেল আছে, এখানে হচ্ছে আমি মাছের পটকাটা ঢেলে দিয়েছি, এটা অর্ধবেদ্য পর্দা, এইখানে হচ্ছে চিনি ঢেলে দিয়েছি, এইটা পুরোটা চিনিতে ঢেলে দিয়েছি, এবং এই পুরো জিনিসটাকে কার মধ্যে ডুবিয়ে রেখেছি, জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, দিয়ে এখানে দাগ দিয়ে রাখলাম, ঠিক আছে, দাগ দিয়ে রাখলাম, ব্যাপারটা কি হচ্ছে। আর হচ্ছে একটু এটার উপরে তেল ছড়িয়ে, এটা তো জলের লেভেলটা, তো তেল, জলের উপরে তেল ছড়িয়ে রাখলাম, তেল কেন ছড়িয়ে রাখলাম, যাতে জলটা ভেপারাইজ হয়ে উড়ে যেতে না পারে, তেল আটকে দেবে, না হয়তো জল উড়ে যাচ্ছে বুঝতে পারবো না জলের মাপটা, যে বাইরের জলের মাপটা দাগ দিয়ে রাখলাম এতটা, ভেতরে জলের মাপটা দাগ দিলাম এতটা, কিছুক্ষণ 1 ঘন্টা পরে দেখলাম বাইরের জলটা কিছুটা কমেছে, এবং ভেতরের জলটা, মেনলি তুই ভেতরটা দেখবি এখান থেকে এতটা উঠে গেছে, আগে এখানে ছিল উঠে গেছে, কেন হয়েছে, ভেতরের ঘনত্ব বেশি, বাইরের ঘনত্ব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে জল কিন্তু ঢুকেছে, পরীক্ষা করে দেখতে পারবে। ঠিক একই রকম আলুর অসমোস্কোপ বলে একটা পরীক্ষা আছে, কি না, আলুর অসমোস্কোপের পরীক্ষা, খুব সোজা, এটা একটা আলুকে ধর মাঝখানটা গর্ত করলি, সেটা দেখার জন্য আলুটাকে আমি আঁকলাম, এর মাঝখানটা এরকম গর্ত করলি, তো এইখানটাতে হচ্ছে চিনির গাঢ় দ্রবণ দিয়ে দিলি, কিছু চিনির গাঢ় দ্রবণ দিয়ে দিলি, আর এই পুরো আলুটাকে একটা জলের বাটির মধ্যে ঢুকিয়ে রাখবি, কিছুক্ষণ পর এবার এখানটাতে একটা আলপিন দিয়ে দাগ করে দিবি, বা আলপিনটা পুঁতেই রাখবি, কিছুক্ষণ পরে দেখবি এটা আলপিনের ওপর অব্দি চলে গেছে, হ্যাঁ জলের লেভেল, জল না, এটা হচ্ছে জল আর চিনি মেশানো ছিল ভেতরটা, বিকজ বাইরের ঘনত্ব কম থেকে ভিতরে ঢুকেছে। তাহলে এই ক্ষেত্রে অর্ধবেদ্য পর্দার কাজ কোনটা করেছে, আলুর মধ্যে কি আছে, কোষ আছে, কোষের মধ্যে কি আছে, কোষ পর্দা আছে, কোষ পর্দা কি, হ্যাঁ ঠিক বলছি, আলুর মধ্যে কি আছে, কোষ আছে, কোষগুলো কি দিয়ে ঢাকা থাকে, অর্ধবেদ্য পর্দা দ্বারা, তাহলে অনেকগুলো অর্ধবেদ্য পর্দা দিয়ে একটা মোটা অর্ধবেদ্য পর্দা হয়েছে, আর কিছু, যদি সেই হিসাব সহজভাবে যদি হিসাব করিস তোদের মতো করে বোঝানোর জন্য, তাহলে এই হচ্ছে ব্যাপার। আর ব্যাপন অভিশ্রবণের পার্থক্য করে নিস, কিছুই না, ব্যাপন কাকে বলে, অভিশ্রবণ কাকে বলে, এগুলোর কিছু টুকটাক পার্থক্য আছে,
জিনিসটাতে যেটুকু মেন ব্যাপার ছিল ওই ক্যালকুলেশন আর জলবিবাহের জায়গা, আর বাইরে কিছু না। আজকে এতটুকুই থাকুক।